নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন এবং আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে এসেছি অনেকটা দূর। আমরা খুলেছি নতুন আরেকটি চ্যানেল যার নাম পুতুল পুরাণ। আপনারা চ্যানেলটি ভিজিট করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান। ফিরে আসি আজকের এপিসোডে। আজকের পর্বে আমরা কথা বলবো একটা ছবি নিয়ে। ছবিটা খুব বেশি পুরনো নয়। ছবিটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আদিম রিপু কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বাবু আছেন? হ্যাঁ, আপনি আসুন। নমস্কার, আমি ব্যোমকেশ। আমি তাহলে স্যার আজকে। হ্যাঁ, তুমি এসো। ছবিটা রিলিজ করেছিল 13ই অগস্ট 2010। কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্য অঞ্জন দত্ত, পরিচালনা অঞ্জন দত্ত, সঙ্গীতে নীল দত্ত। আমার ছেলে, নিজের ছেলে নয় অবশ্য। আমি ওকে মানুষ করেছি। ওর ভীষণ বিপদ। কিছু লোক ওর ক্ষতি করতে চায়। কত বয়স আপনার ছেলের? 28। উনি নিজে এলেন না কেন? আমরা শরদিন্দুর লেখা ব্যোমকেশ বক্সীতে অনবদ্য একটা পার্সপেক্টিভ সবসময় আমরা দেখেছি যে গোয়েন্দা কাহিনীর মধ্যে সোশ্যাল অ্যাঙ্গেল বা সোশ্যাল প্রবলেমটা ভীষণ প্রমিনেন্ট হয়ে দাঁড়িয়েছে। যে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে গল্প তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটটা কখনো শুধু একটা ব্যাকড্রপ হিসেবে কাজ করেনি। প্রমিনেন্ট হয়ে গল্পর মধ্যে দিয়ে কাঁথা সেলাইয়ের মতো সুতো নিয়ে চলেছে সমাজের নানা সমস্যা অথবা প্রেক্ষাপটের কাহিনী। আবার উত্তপ্ত আমার দেশ, আমার শহর কলকাতা। 42-এর মন্বন্তর, 47-এর সাম্প্রদায়িক দাঙ্গা। এখন ভারত পাকিস্তান সীমান্তে বিবাদের সুযোগ নিয়ে আবার পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান দাঙ্গা। যেমন আদিম রিপুতে আমরা দেখতে পাই যে স্বাধীনতার 16 বছর পরে যখন আবার অরাজকতা, মানুষে মানুষের বিভেদ, খুন, আন্দোলন, বোমা, পিস্তল, বন্দুক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের বিক্রি করে যাওয়া কিছু অস্ত্রশস্ত্র যেগুলো কিছু কালোবাজারি লোকেদের হাতে ঘোরাফেরা করছে, সমাজে উত্তাল বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এই গল্পটা তৈরি হয়েছে আদিম রিপু। তুমি ভয় পাচ্ছ কেন? এটা তো তোমার কারবার। কি জানেন তো স্যার, কালোবাজারিতে কেনা গুলি তো ও 2-4টে আটটির মধ্যে নকলি বেরিয়ে পড়ে, তেমনি 2-4টে নকলির মধ্যে আসলিও বেরিয়ে পড়ে। কোনো মানে হয়? 10 টাকা ফেরত দাও। দাও 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 দাও। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই প্রেক্ষাপটটা প্রকট হয়ে উঠেছে আদিম রিপুতে এবং অন্য অন্য লেখাতেও ব্যোমকেশ বক্সী। তার ফলে অঞ্জন দত্ত খুব ভালো স্টার্ট করেছেন। স্টার্টটাই এখানে সমাজের একটা উত্তাল পরিস্থিতি, চারিদিকে বিশৃঙ্খলা, সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা, খুন, রাহাজানি চলছে। স্বাধীন ভারতবর্ষ খুনোখুনি দেখতে দেখতে সাবালক হয়েছে। জাতি হিসেবে আমরা টিকে আছি কারণ মৃত্যু আর নৃশংসতার সঙ্গে ঘর করাটা আমরা ভালোভাবেই আয়ত্ত করেছি। সাপ আর বাঘের সঙ্গে বহুদিন ধরে সহবাস করছি। আমাদের মারে কে? যারা গল্পটি পড়েছেন বা গল্পের যে প্রেক্ষাপট আগেই বললাম, সেটা শরদিন্দু বাবুর মতো অঞ্জন দত্তের ছবিতেও কিন্তু খুব প্রকট হয়ে ওঠে, যার ফলে একটা সময়কে আমরা ধরতে পারি যে সময়ের মধ্যে দিয়ে এই ঘটনা এবং ঘটনার ঘনঘটা হয়ে চলেছে, যার ফলে তখনকার পরিস্থিতি এবং সামাজিক অবস্থা আমরা ধরতে পারি। চারপাশে যা চলছে, হাতে একটা কিছু থাকা ভালো। সত্যি গুলি চালানোর ব্যাপারটা রক্তে থাকা দরকার বাটুল। সেটা আমার বা অজিত কারুরই নেই। আমার বাবা ছিলেন অঙ্কের মাস্টার, আমার দৌড় ওই খেলা অবধি। লেখককে এখানে পরিচালক খুব সুন্দর ফলো করেছে এবং তার যে আঙ্গিকে লেখা সেই আঙ্গিকটা নিয়েই ছবিটা তৈরি করা হয়েছে।
এটা একজন পরিণত পরিচালকের পক্ষেই সম্ভব যে লেখকের যে দৃষ্টিভঙ্গি সেইটাকে কাজে লাগিয়েই ছবি করা। গোয়েন্দা গল্প মানে শুধুই গোয়েন্দা গল্প এবং হিরো এবং তার চারপাশে গুজিয়ে ওঠা চরিত্রগুলি নয়। কি রে ফজল? ও, আদিত্য। ও, ওটা নিয়ে কি করছিস? কি করতে বাকি রেখেছিস তোরা? তোরা আমাদের মারবি আর আমরা ছেড়ে দেবো? আমরা? এই ছবিতে শ্রেষ্ঠাংশ যারা অভিনয় করেছেন তারা হলেন আবির চ্যাটার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, উষসী চক্রবর্তী, কল্যাণ চ্যাটার্জি, স্বাগতা ব্যানার্জি, রুদ্রনীল ঘোষ, চন্দন সেন, পীযূষ গাঙ্গুলি, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি প্রমুখ। আপনি আসতে পারেন। গদা, এই লোকটা এখানে ঢুকলো কি করে? এটা বায়োস্কোপের নয়, কি বুঝলেন? বাইরে বাজি পোড়ানো হচ্ছে, রেস্তোরাঁর পেছনে নিয়ে গিয়ে দুটো গুলি চালালে কেউ শুনতে পাবে না। গল্পটা একটা ভীষণ মডার্ন গল্প যার উপর বেশ করে আদিম রিপু তৈরি হয়েছে। নামটা এখানে ভীষণভাবে সার্থক। এই গল্পটা আপনারা দেখলেই বুঝবেন কেন এটার আদিম রিপু নাম দেওয়া হয়েছে। যথাযথ নাম। তাহলে কি প্রভাত ওনার সম্পত্তি থেকে বঞ্চিত হবে? মেয়েটির নাম কি? শিউলি, শিউলি মজুমদার। পার্ক স্ট্রিটে কোন একটা হোটেলে গান করে। এক মা যে তার পালিত ছেলের জন্য চিন্তিত এবং বাবা তাকে সম্পত্তি দেবেন কি দেবেন না বা পাবেন কি পাবেন না বাবার সম্পত্তি, সেক্ষেত্রেও ছেলেটি বাবার দত্তক নেওয়া ছেলে এবং মার পালিত ছেলে। তার মা ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং ব্যোমকেশ বক্সীর পরামর্শ নিতে চান। মেয়েটি হোটেলে গান করে। প্রভাতের সঙ্গে ওই হোটেলেই আলাপ হয়েছিল। ভালো, মেয়েটি বেশ ভালো, গানের গলাও বেশ ভালো। বিয়ে সম্বন্ধ হবার পর মেয়েটিকে দেখতে ওর বাড়িতে জানুনি, ফিরে এসে বিয়ে ক্যান্সেল করে দেন। ইতিমধ্যে দেখা যায় যে এই ভদ্রলোক যিনি দত্তক নিয়েছেন তার ভাইপোরাও একইভাবে তার সম্পত্তি দাবি করেন। এমত অবস্থায় তার পালিত ছেলে, তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় বার সিঙ্গার। তো সেখানে তার বাবা মেয়েটিকে দেখতে গিয়ে নাকচ করে দেন। সমস্ত কিছু মিলিয়ে চারিদিকে বেশ টালমাটাল অবস্থা। তার মধ্যেই খুন হন যিনি দত্তক নিয়েছিলেন, মানে ছেলেটির বাবা। এই অবস্থায় ব্যোমকেশ তদন্ত চালাতে শুরু করে এবং নানা দিক থেকে নানাভাবে তদন্তের নানা লেজ বেরোতে থাকে। তো এটা নিয়ে একটা অদ্ভুত সুন্দর কাহিনী ব্যোমকেশ বক্সী, অসাধারণ ছবি। আপনারা দেখলে বুঝবেন যে গল্পটা কতটা মডার্ন হতে পারে এবং উনি কবে লিখে গেছেন। উনি বারান্দায় দাঁড়িয়ে বাজি পোড়ানো দেখছিলেন, তাই তো কেষ্টবাবু? গুলিটা কোথায় গেল? এ কি আপনারা? এত অসাধারণ গল্প। অভিনয়ের কথা যদি আসি তাহলে প্রথম অঞ্জন দত্তের হাত ধরে অঞ্জন দত্তের প্রথম তৈরি করা ব্যোমকেশ। সেদিক থেকে দেখতে গেলে কোনো সময় কখনো মনে হবে না যে এটা একজন পরিচালক নতুন তৈরি করছে। ব্যোমকেশ, আবির এবং অজিত শাশ্বত এখানে অসাধারণ কাজ করেছে। সেদিকেও তো বিস্তর ঝামেলা ভাই। সুকান্ত হোটেলে নিমাইনিতার ভাড়া করা ঘরে এই গুলিটা কোত্থেকে এলো? মনে করে দেখো, অনাদি হালদার যখন মারা যায় তখন তার পিছনেই বাড়ির দরজা। গুলি যদি পিছন থেকেই করা হলো তাহলে অনাদি হালদার হঠাৎ চিত হয়ে পড়লো কেন? অসাধারণ কিছু বাকবিতণ্ডা, কিছু ডায়লগ থ্রো করতে হয়েছে, যেটা কিন্তু বেশ পটু বলে মনে হয়েছে সেক্ষেত্রে। এছাড়াও বিশ্বজিৎ চক্রবর্তী, রুদ্রনীল, স্বাগতা এরা অসাধারণ অভিনয় করেছে, গল্পকে দারুণভাবে সাপোর্ট করেছে। এছাড়া চন্দন সেন বা অরিন্দর বাগচি ছোটখাটো রোল হলেও এরাও খুব সুন্দর কাজ করেছে।
ননিবালা দেবী, আপনি কোথায় ছিলেন? নাইট শোতে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, টকি শো হাউসে। আপনিও দাঙ্গার খুব একটা পরোয়া করেন না দেখছি। হিন্দু পাড়াতে খুব একটা দাঙ্গা হাঙ্গামা হয় না। আমার কাছে এখনো টিকিট আছে, প্রিজনার অফ জেন্ডার। এছাড়াও অন্যত্ব পরিচালক হিসেবে গল্পের প্রতিটা দৃশ্যপট এবং যে পিরিয়ডিক ফিল্ম তৈরি করছেন, তিনি যে একটা সময়কে ধরার চেষ্টা করছেন, সে সময়ের ঘর বাড়ি, সে সময়ের পোশাক, সে সময় সামাজিক পরিস্থিতি এবং সেই সময় মানুষের ধরন ধারণ কেমন ছিল, সমস্ত কিছুই পিরিয়ডিক ফিল্মের একটা সমস্যা তৈরি করে, ঠিকঠাক ধরতে পারা না পারাটা। এক্ষেত্রে অঞ্জনবাবু কিন্তু ভীষণ ভালোভাবে সেগুলো করেছেন এবং সেই পরীক্ষায় কিন্তু সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। 11-1 ক্রিকরো, শিউলি মজুমদারের বাড়ি। শিউলির বাবা দীনদয়াল মজুমদার শিউলির ভরসায় বেঁচে আছেন, মা নেই। এছাড়া গল্পটা যেভাবে এগিয়েছে, তার দৃশ্যপট পরিবর্তন এবং তাদের কাহিনীর যে ছোট ছোট অংশ বা দৃশ্যের পরিবর্তন, সেগুলো যথাযথভাবে হয়েছে। কোনো সময় একটা গোয়েন্দা গল্প দেখতে বসে যে স্পিড থাকে, একটা পুরো গল্পের যে মাত্রা বা যাত্রা থাকে, সেটা কখনো থেমে যায়নি বা কমে যায়নি, সেই স্পিডটা ধরা ছিল। কি গল্পের প্লট খুঁজছেন? এই বাজার আর জায়গা পেলেন না? না মানে আপনাদের এই এলাকার মেজাজটাই আলাদা, তো কি বলো? আমারও বেমক্কা দুটো গুলি চালিয়ে দেবো। এই দাঙ্গার বাজারে দুটো এক্সট্রা লাশ বাড়লে পুলিশে কিচ্ছু এসে যাবে না। অথচ শরদিন্দুবাবুর লেখাতে সবসময় একটা বাঙালিয়ানা, তার পরিবেশ নিয়ে গল্প তিনি লিখে গেছেন। তার ফলে বাইরের অনেক কিছুও তার মধ্যে স্থান পেয়েছে, শুধু গল্প নয়। সেক্ষেত্রে তাদের পোশাক পরিচ্ছদ, লাইফস্টাইল, এভরিথিং। কি ব্যাপার, এখানে প্রভাতে গেছে নাকি? কে প্রভাত? না 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 না, ভুল ঠিকানা দিয়েছিল তো, তোকে ভেটে দেরি হয়ে গেল। প্রতিটা জিনিস কিন্তু বেশ যথাযথ বলে মনে হয়েছে এবং সেই পিরিয়ডের ছবি দেখছি বলেই কিন্তু আমাদের মনে হয়েছে। সব মিলে ছবিটি বেশ সুন্দর, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, অবশ্যই দেখুন। আচ্ছা, অনাদিবাবু গদানন্দকে 25,000 টাকা ধার কেন দিয়েছিলেন বলতে পারবেন? আমি আলমারিতে রসিদ দেখলাম, তাতে গদানন্দ সই করা। না আমি না না আমি 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 জানি না। আমি আবার আসবো আগামী পর্বে, কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, নমস্কার।